বড় বড় ট্রলার চলছে, নৌকা চলছে, ওখান তো কিচ্ছু নাই, সব তো বালুতে ভুজা লাগছে, ওখান তো মনে করেন নৌকাকে কিচ্ছু আয় না। এটা আরো চড়া ছিল, আস্তে আস্তে ভরাট করছে যে হেন্দা যে রাবিশ টাবিশটা ভরাট করার পরে একটা রাস্তার আকারও ধারণ করছে, প্লাস এলাকার যারা প্রভাবশালী যারা আছে বা নেতা পাতা যারা আমি করে দোকানপাট দিয়ে ওটা নিয়ে থাকতেছে আর কি। কত ভাড়া দিচ্ছে? ৩,৫০০ টাকা। ঢাকার প্রায় সব খালের এই হাল, ভরাট, দখল, দূষণে মৃতপ্রায়। ওই যে কালভেট, ওই যে রাবানা, ওই জায়গায় ড্রেনের ভিতরে তা মনে করেন বিল্ডিং করে রাখছে। হ্যাঁ, ওই জায়গায় এই যে আমরা কাজ দেবো এতটুকু রাস্তা, ড্রেন এই জায়গায় তো খোলামেলা আছে, এতটুকু রাস্তা এইভাবে যাইতে পারবেন। জমি দস্যু যারা তারাই এটা মনে করেন আপনি এই জায়গার ভিতরে এটার পিছিয়ে লেগে আছে। পচা পানি, গন্ধ আসে, যখন ভরা যায় তখন তো মানুষ থাকতেও পারে না গন্ধর জন্য, মশা হয়, অনেক সমস্যা হয় এই ময়লার জন্য। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে আবারও আশা দেখছে নাগরিক মন। এবার আসবে কি পরিবর্তন? সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করব। আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়ে ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে, ওরা দখল করে ফেলছে, এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য যুক্তি আর হবে না। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ কতটা জরুরি এবং বাস্তবায়ন সম্ভব? শহরের মধ্যে যেগুলি সেগুলো কিন্তু সব বিলুপ্ত হয়ে গেছে, আর মোহাম্মদপুরে যে ২-৪টা আছে সেগুলো সব কিন্তু দখলে এবং দূষণে ভরাট, হ্যাঁ ড্রেনের মধ্যে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বোঝারই উপায় নেই যেগুলি খাল। এক একটি খালেরই এক এক জায়গায় এক এক নাম, সুতরাং নাম ধরে যদি আমরা কোয়ান্টিফাই করি একটা অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে। সুতরাং এই বিষয়ে, এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদের সাথে নিয়ে এবার নাগরিক সমাজ এবং যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে একটি নতুন সার্ভে শুরু হয়েছে। এটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই মাস পুরোটি সার্ভে করা হবে। সার্ভে করে দেখা হবে ঢাকার খালগুলোর বর্তমান অবস্থা কী। ব্লু নেটওয়ার্ক বলতে ঢাকা শহর এবং আশেপাশের যেই বিশেষ করে জলাধারগুলো আছে, নদী, খাল, ২২ তারিখের মধ্যে আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে ফেলবো যে খালগুলো আসলেই বাস্তবিক পক্ষে কী অবস্থা আছে। আমরা কিছু ড্রোন ভিডিও নিয়েছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে ইতিমধ্যে যে প্রজেক্টগুলো রানিং আছে সেই প্রজেক্টগুলো তালিকাও নিয়েছি, যেমন সিটি কর্পোরেশন থেকে অনেক প্রজেক্ট অলরেডি রানিং আছে। তাহলে তারা কি ধরনের কাজগুলো করছে যাতে সমন্বয়টা ঠিক থাকে। এবার দেখতে চাই খালের হাল। একটি খাল ভরাট হয়ে গেলে কিংবা দখল হলে কি ধরনের সমস্যা হয় তার উত্তর নিশ্চয়ই আমাদের আগের প্রতিবেদনগুলো দেখে পেয়েছেন। কিন্তু যারা দখল করছে কিংবা ভরাট করছে কিংবা যাদের উদাসীনতায় খালের এমন হাল হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে পরিস্থিতি এই পর্যন্ত এসে ঠেকেছে। এখন প্রশ্ন হলো সমস্যাটা কোথায়, কার উদাসীনতা, কেন এত অবহেলা? খুঁজবো আবারও কেন বিবর্ণ অনুষ্ঠানে। রাজধানীর ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটার দখল হয়ে গিয়েছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে সরকারি বেসরকারি নানা অবকাঠামো। দখলের কারণে কোনো কোনো খাল হয়েছে সরু নালার মতো। কর্তৃপক্ষের অবহেলা, দখল, দূষণ, এলাকাবাসীর অসচেতনতা অস্তিত্ব হারাতে বসেছে ঢাকা শহরের খালগুলো। এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের খবরে। আমরা একটু সরেজমিনে দেখতে চাই এই খালগুলোর অবস্থা কী। এজন্য ঢাকা শহরের মৃতপ্রায় কয়েকটি খালকে বেছে নিয়েছে কেন বিবর্ণ টিম। মিরপুরের রূপনগর খাল একসময় আয়তন ও দৈর্ঘ্যে বেশ বড় ছিল মিরপুরের এটি। ময়লা ফেলতে ফেলতে খালটি এখন নালা, ড্রেনের মতো হয়েছে। একদিকে আবাসিক এলাকা, অন্যদিকে সরকারি অবকাঠামোর কারণে সংকুচিত হয়ে গেছে খালের সীমানা। অভিযোগ আছে দখল করে নির্মাণ হচ্ছে নতুন নতুন সরকারি বেসরকারি ভবনও। দখলদাররা গড়ে তুলেছে শখানেক দোকান আর ঘর। ওই দেখেন খালের উপরে বিল্ডিং করে আর বস্তি মানায় থই দিছে, এটা কেউ প্রতিবাদ করার আছে? আমরা জানি, কিন্তু যাদের এখানে স্থাপনা আছে তারাই তো করতেছে, তাই না? দোকানদারদের তথ্য বলছে ৪-৫ বছর ধরে এসব জায়গায় ব্যবসা করছেন, অথচ এসব দোকান খালের উপরেই, বলা যায় দখল করেই। এই দোকানটা কবে থেকে চালাচ্ছে? আমি 4.5 বছর ধরে চালাচ্ছি। আপনার কি নিজস্ব দোকান না ভাড়া দিয়ে? ভাড়া দোকান।
ভাড়া দিচ্ছেন? এটা ভাড়া দিচ্ছি, মালিকানা আছে সাংবাদিক সে। আচ্ছা, এখানে যে দোকানগুলো স্থাপনা করেছে কার পারমিশনে স্থাপনা করেছে জানেন? না, এটা আমি জানি না। ওনাদের কি কখনো উচ্ছেদ করে নাই? হ্যাঁ, উচ্ছেদ করতে এসে ওরা বাইঙ্গে দিলে দিব বলছে, বাইঙ্গে দিই, যদি বাইঙ্গে দেয় দিব। আমরা দোকান ভাড়া নিয়েছি, দোকান করতেছি, এতটুকুই, এর বাইরে আমরা আর কিছুই জানি না। সরকারি জায়গা হলে অবশ্যই সরকারে নিয়ে যাবে, ওইটা ওনাদের ব্যাপার। এবার একটু দেখতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মান্ডা খালের অবস্থা। হুট করে দেখলে বোঝার উপায় নেই খাল নাকি সবুজ মাঠ, অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান 5টি খালের মধ্যে এটি সবচেয়ে বড় খাল। আগাছা আর ময়লা আবর্জনার ভারে স্থানীয়রা এটিকে মরা খাল বলে জানেন। এটা আমরা ছোটকালেতেই দেখতে এই খাল, যে এই খালের এককালে আমরা এই খালের তো পানি খেয়েছি, আর কি বলবো আপনাদের। এখন এই খালের সামনে হাইটে যাওয়াটাই চাপ ব্যাপার। পলিথিন গাছ জমতে এখন এই পারতে মানুষ এই পার যায়, এই পারতে আইটি যায়। সিটি কর্পোরেশন হয়তো বা মাসে নয়তো বছরে একদিন আসে, আইসা ওনাদের একটু পদক্ষেপগুলো দেখায়, আর বাকি মাস বাকি বছর আবার সে আগের মতোই থাকে। কষ্ট করে থাকতেছি, বুঝছেন। এটা সরকার তো কয়েকবারও উদ্যোগ নিল, এটা পরিষ্কার করবো, এই করবো, করতেছে না, তাই আমরা কি করব কোন? দখলে অস্তিত্ব হারাতে বসা খালের যতটুকু টিকে আছে তাও প্রবাহ শক্তি হারিয়েছে ময়লা আবর্জনার দাপটে। পরিষ্কার পরিচ্ছন্ন না করায় খালের বিভিন্ন অংশে কচুরি পানা ময়লা আবর্জনার স্তূপ জমা হয়েছে। একবারে বদ্ধ হয়ে রয়েছে, মনে করেন পানি তো নামিই না, মানুষের বাড়ি ঘরে পানি উঠে জায়গা, বৃষ্টি হইলে মানুষের ফসল নষ্ট হয়ে জায়গা, বুনলে ফসল হয় না, বহুত হয়ে গেছে গা, হুন্দা জাম হয়ে গেছে গা। পুরা মতিঝিলের পানি এইখানটা হয়ে জায়গা। মানিকনগরের যে রাস্তাটা হচ্ছে বিশ্ব রোডটা, মসজিদের তলটায় পুরা পানি আহে এই মান্ডার এই খাল। এখানেই থেমে যেতে চাই না আমরা, দেখতে চাই আরও কিছু খালের পরিস্থিতি। এজন্য আবারও যেতে হবে মিরপুরে, এবার চোখ প্যারিস খালে। এই খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, অন্য পাশে অ্যাপার্টমেন্ট। এর একটি বড় অংশ খালের উপর চলে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আপনি ওই ড্রেনের মাথায় যায় দেখেন 3 ফিট জায়গা নাই। এবার খোঁজ নিতে চাই মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের। এখানকার অবস্থা থেকে মনে হবে কোনো ময়লার ভাগাড়, অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠা এক স্থান। বিল্ডিংগুলো দেখতেছেন বড় বড়, এগুলোর মধ্যে থেকে ওনারা ময়লাগুলো ফেলে যায় এই খালে। ময়লাগুলো নেয় না, ময়লাগুলো অর্ডার ওই বেলা নেয়, নাইলে নেয় না। এই খালটা অনেক বড় ছিল, একটা সময় ছিল এখানে নৌকা চলতো, কিন্তু আস্তে আস্তে কালের পরিক্রমায় শহর হয়েছে, খালটা ছোট হয়ে গেছে। কিন্তু খালটা এত ছোট হয়েছে যেটা এখন সরু একটা গলিতে পরিণত হয়েছে। তাই দ্বিতীয় কথা হচ্ছে এই খালটা আমরাই নষ্ট করছি। ভরাট হতে হতে খালের কোথাও কোথাও জেগে উঠেছে চর, দখল হয়ে গড়ে উঠেছে বাসাবাড়ি। অভিযান হলেও হয়নি দখল মুক্ত। আবর্জনা আর দুর্গন্ধে টিকে থাকাই মুশকিল। ও শিশুর হাসপাতাল নিয়েছি না, ডাক্তার বসে আপনার বাড়ির পাশে কি খাল আছে? আমি বুঝি হ্যাঁ, অনেক মশা আর পোকামাকড়, হেতে মন বাচ্চা লাইনের যে পানি ইউজ করেন ওই পানি ভালো না, পানির থেকেও এরকম হয়েছে অ্যালার্জি জাতি জিনিস হয়েছে এগুলা। কত ওই যে বাচ্চারা যে খালি গায়ে বেরোয়েছে, কত বাচ্চারা আছে পানির মধ্যে নামে খালি গায়ে আছে বেরোয়েছে, এরা তো আর বোঝে না যে পানিতে নামলে ময়লা হবে, এখানে দাঁড়াইলে ময়লা হবে, মশা কামড়াইলে বিষ হয়ে যায়, ঘা হয়ে যায়, সে জায়গা পচা গন্ধ হয়ে যায়, আরও পানি বেরোলে তখন টিকতে পারে না মানুষ। অসুখ বেশি হইতেছে, মশা মাছি আবর্জনা, যত বৃষ্টিতে হইতে আবর্জনা আয়া ঢুকে ঘরের মধ্যে। আমরা আছি রামচন্দ্রপুর খালে। রামচন্দ্রপুর খাল নিয়ে আমরা প্রতিবেদন করেছি, কিন্তু আবারও দেখছি একই অবস্থা। খালের উপরে রয়েছে হাউজিং সোসাইটি বিল্ডিং, বিভিন্ন স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে। সবার আগে খালগুলো চিহ্নিত করে পরবর্তীতে পর্যায়ক্রমে উচ্ছেদ করতে হবে। বেশ
বেসরকারি তথ্য মতে ঢাকায় শতাধিক খাল ছিল। সেগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সঙ্গে সংযুক্ত ছিল। এসব এখন যেন শুধুই স্মৃতির পাতায়, যার দায় এড়াতে পারে না প্রশাসন, বিগত সরকার। আজ থেকে প্রায় ১৬০ বছর আগে ঢাকায় একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, নাম চার্লস ডয়েলি। সেই সিভিল সার্জন একজন শখের শিল্পী ছিলেন, কিন্তু কিছু অদ্ভুত ছবি তিনি এঁকে গেছেন। এই যে তাঁতিবাজার সেতু, পাগলা সেতু, টঙ্গী সেতু, এগুলোর ছবি তিনি এঁকেছেন। একই রকম একটা পুল ছিল কিন্তু আমাদের কারণ বাজারে। কারণ বাজারে যে মসজিদটা, খাজা আম্বর মসজিদ, তার নামে এই পুলটা শায়েস্তা খানের আমলের পুল ছিল। তার মানে নিশ্চয়ই একটা নদী ছিল। এই নদীটার নাম হলো নড়াই নদী। এই নড়াই নদীটা বালু নদী থেকে বেরিয়ে এসেছে ত্রিমোহনী পার হয়ে, যেটা নাম নিয়েছে রামপুরা খাল, এখন বলছে রামপুরা খাল। ওইখান থেকে এইটা এখন যে আমাদের হাতির ঝিল, এই নড়াই নদীর পরের অংশ। এই নড়াই নদীটা এখন কিন্তু এসে ঠেকে গেছে, মানে সে খাজা আম্বরের পুল যেটা আমরা বলছি, সেইখানটায় এখন সোনারগাঁ হোটেল। এখানে পরে এটা যে নদী আর বোঝা যাবে না, কিন্তু যদি নদী হয় তার মানে এর ভাটির ধারেও আছে। সেটা কোনটা? সেটা হলো এখনকার পান্থপথ। এখনকার যে পান্থপথ, যে রাস্তাটা, এটা নিচে ছিল আসলে নড়াই নদী, যার পরের অংশটা এখনও দৃশ্যমান, যেটাকে আমরা ধানমন্ডি লেক হিসেবে চিনি। দেখবেন যে ধানমন্ডি লেকের শেপ কিন্তু নদীর মতনই আঁকা বাঁকা। এবং এটা ঝিগাতলার কাছে, যেখানে গিয়ে এখন আর দেখা যায় না, রাস্তায় ঠেকে গেছে, একটা ঈদগাহ আছে, শাহী ঈদগাহ নামে। এটা শাহ সুজা, সুবাদার শাহ সুজা, মুঘল যুবরাজ, তার সময়ে নির্মিত। এইখান থেকে এই খালটা কিন্তু সাত মসজিদ যেটা, ৭ গম্বুজ মসজিদ মোহাম্মদপুরের, এর পাশ দিয়ে নদীতে পড়েছে তুরাগ বা বুড়িগঙ্গাতে। আবার এর অন্য শাখাও কিন্তু আরেক দিক দিয়ে হাজারীবাগ দিয়ে বুড়িগঙ্গায় পড়েছিল। এবং ঢাকা শহরের আরও আপনি নাম দেখলে বুঝতে পারবেন যে মতিঝিল, আসলে তো এখানে একটা ঝিল ছিল। এবং শাহজালাল দুখনির যে মাজার বঙ্গভবনের ভেতরে আছে এখন আর কি, এইখানে কিন্তু অনেক বড় বড় সেতু, সেইখানেও কিন্তু নদী পথেই, এই জলপথেই মানুষ এসে অংশ নিত, অসংখ্য নৌকা নিয়ে অংশ নিত। আমাদের এখন যদি আমরা পল্টন এলাকায় যাই, দেখবেন যে কালভার্ট রোড নামে একটা রাস্তা আছে, বলে কালভার্ট রোড। আসলে বিষয়টি কি, এটাও কিন্তু নদীরই একটা ধারা, পাণ্ডু নদীর একটা ধারা অংশ। সেইটার উপরে কিন্তু এখন রাস্তা হয়ে গেছে। বেসিক্যালি ঢাকা শহরের বহু রাস্তা, বিভিন্ন মহল্লা দেখবেন যে রাস্তার শেপ যেরকম সোজা হওয়ার কথা সেরকম না, একটু পরপর বাঁক, একটু পরপর বাঁক। বেসিক্যালি এগুলো ছিল নদী বা খাল, যেগুলো পরবর্তীতে রাস্তা বানানো হয়েছে। আর ঢাকা শহরের নদী আর খালগুলো বস্তুত অপরিকল্পিত নগর উন্নয়নের বলি হয়েছে। অধিকাংশ খাল কিন্তু ওয়াসার সুয়ারেজ লাইন এখন। তাহলে সমাধান কি? প্রশ্ন অনেক। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় আশাবাদী মানুষ। সরকার গঠনের পর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনার কথা জানান গণমাধ্যমে। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি, সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, রাজু, তারা যদি একসাথে হয়ে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার করে কমিউনিটিকে দিয়ে দেয়, তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয়, তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয়, সময়েরও সাশ্রয় হয়, কাজটা শুরু করা যায়। ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন, তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারি, কিন্তু আমি চেষ্টাই করি না, তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে, ওরা দখল করে ফেলছে। এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য যুক্তি আর হবে না। এবং আরেকটা হচ্ছে যে আপনার ড্যাপের সাথে সামঞ্জস্য, আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। যেমন কথা তেমন কাজ, এই কথাটা খাটবে কিনা এটা হয়তো সময় বলে দিবে। ব্লু নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলেছিলাম নদী খাল নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান রিভার ডেল্টা অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের সঙ্গে। আওয়ামী সরকারের আমলে যে 2 মেয়র ছিলেন, তাদেরকে তো খাল 4 বছর দেওয়া হয়েছে, তারা একটি খালেরও
উদ্ধার করতে পারেননি, সীমানা প্রাচীর দিতে পারেননি, সীমানা নির্ধারণ করতে পারেননি, জরিপ করতে পারেননি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় এটি একটি বড় উদ্যোগ যে এই সরকার সিরিয়াসলি খালগুলোকে নিয়েছে এবং ব্লু নেটওয়ার্কের নাম দিয়ে কোন কোন খালগুলো এখন উদ্ধার করা সম্ভব এবং এটা কে করবে। তো উদ্ধারটা জেলা প্রশাসনের মাধ্যমে হবে, 2 সিটি কর্পোরেশন তাদেরকে সহায়তা করবে এবং এই উদ্ধার প্রক্রিয়া হওয়ার পরে কী হবে সেটা একটি বড় প্রশ্ন থাকে। কারণ বাংলাদেশে খাল পরিষ্কার কর্মসূচি কিংবা নদী খাল উদ্ধার কিন্তু বিভিন্ন সময় হয়েছে এবং তার 2 দিন পরে 2 মাস পরে এই খালগুলো পুনর্ভরাট হয়েছে, ময়লা হয়েছে, পুনর্দখল হয়েছে। সুতরাং সে জায়গা থেকে এবার চিন্তা করা হচ্ছে খালগুলো উদ্ধার হবে, উদ্ধার হওয়ার পর এটাকে একটি সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে, এটার ইকোসিস্টেম রেস্টোরেশনের একটি প্ল্যান করা হয়েছে এবং তার পরবর্তীতে এটা যেন টিকে থাকে সেজন্য জেলা প্রশাসনের সাথে স্থানীয় খালের পাড়ের যারা বাড়ির মালিক সমিতি আছে তাদেরকে নিয়ে এটা একটা মানে যৌথ ম্যানেজমেন্টের একটা মডেল তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগের শাসন আমলে ঢাকার খালগুলো দখলমুক্ত করা না গেলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে করছেন গবেষক মোহাম্মদ এজাজ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে তা হবে ঢাকার জন্য আশীর্বাদ। আশা করি এই মডেলটি যদি আমরা স্থানীয় জনগণকে নিয়ে এবং পরিবেশকর্মী, ইউথ অর্গানাইজেশন সকলকে নিয়ে যদি আমরা একটি একটি করে শুরু করতে পারি, আই থিঙ্ক দিস ইজ এ গুড স্টার্ট। এবং ডিসেম্বরে একটি খাল উদ্ধার হবে, আশা করি বিজয়ের মাস যদি উদ্ধার হতে পারে তাহলে পরবর্তীতে প্রতি 1-2 মাসেও যদি একটি করে খাল উদ্ধার হয় তাহলে 4 বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি শুধুমাত্র স্টেটমেন্ট দেওয়ার এবং গুলি উড়ানোর, সেটা থেকে আমার মনে হয় নতুন কাজ ভিত্তিক যে কমিটমেন্ট সেটা একটু সূচনা হবে। রাজধানী ঢাকার দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় 11 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। স্বল্পমেয়াদী, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলেছি এই ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরীর সাথে। তিনি জানান, রাজধানীর খালগুলোকে পুনরুদ্ধার করার পর ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আসলে আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং কাজ। আমাদের ঢাকা শহরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খালগুলো অনেক ন্যারো হয়ে গেছে, বিভিন্ন অবকাঠামো তৈরি হয়ে গেছে, রাস্তাঘাটও ইভেন তৈরি হয়ে গেছে খালের উপর দিয়ে। তো আমরা এগুলো ডিমার্কেশনের কাজগুলো এখনও করছি। আমরা যে ভিজিটে গেলাম ওখানে আমরা ডিমার্কেশন অলরেডি যেগুলো আছে এবং যেগুলো তো নাই সেই ডিমার্কেশনের কাজগুলো স্টার্ট করেছি। তো এই ডিমার্কেশন করার প্রেক্ষিতে আমরা হয়তো খুব শর্ট টার্মে যে কাজগুলো করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন সব, কোনো বাজেট ছাড়া, যেগুলো আমরা আসলে আমরা চাচ্ছি না আমাদের যে নির্দেশনা যেভাবে আমরা পেয়েছি আমরা কোনো মানে সরকারের অর্থ সাশ্রয় করে কাজটা যাতে বাস্তবায়ন করা যায় যত সম্ভব। বড় বড় মেগা প্রজেক্ট বা কোনো মানে ফাইন্যান্সিয়াল পাবলিক মানি যাতে যত কম ব্যয় করে। এরই মধ্যে 11 সদস্যের ওয়ার্কিং গ্রুপ ঢাকার 10টিরও বেশি খাল পরিদর্শন করেছে। এই কমিটির কিছু কার্যপরিধি সেট করা আছে যে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে এই কমিটি। ওয়ার্কিং গ্রুপ নাম দিয়েছে এটার। কর্মপরিকল্পনাটা তৈরি করবে যে ব্লু নেটওয়ার্ক বাস্তবায়নের জন্য আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম বেসিসে আমরা কিভাবে কাজ করতে চাই। তো আমরা এই কমিটির কার্যক্রমের আরেকটি অংশ হলো আমাদের যেই একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা 3 দিন ব্যাপী। এই ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য আমরা একটা ডেটও নির্ধারণ করেছি প্রাথমিকভাবে 23 এবং 24 তারিখ, আগামী 25 তারিখ 3 দিন আমরা ডেটটা রেখেছি অফিসিয়ালি। আর এটার আগে আমরা গ্রাউন্ড ওয়ার্কটা স্টার্ট করেছি অলরেডি। গত 15 তারিখে আমরা যারা কমিটির সদস্য আছেন এবং যে প্রতিনিধি যারা আছেন যারা আমাদের কাজে সহযোগিতা করতে পারবেন এমন প্রতিনিধিদের নিয়ে আমরা 2টা ভাগে 2টা টিম ঢাকা শহরের আমাদের 23টি খাল আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি, যেগুলো আমরা যদি সঠিকভাবে কানেক্টেড করতে পারি তাহলে আমাদের ব্লু নেটওয়ার্কটা বাস্তবায়ন করা সম্ভব। তবে পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুস সোবহান মনে করছেন এর আগেও অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, কিন্তু রাজুক, সিটি কর্পোরেশন, ওয়াসা খালগুলো উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। আমাদের ঢাকা শহরে যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় প্রতিদিন সেটা 10,000 টনের উপরে, কিন্তু আমাদের সিটি কর্পোরেশন সবসময় বলে এটা 6,000 টন। তার মানে তার 6,000 টন সংগ্রহ করার সক্ষমতা আছে। যে সক্ষমতা সেইটুকুই বলে আমার 6,000 টন সক্ষমতা আছে, আমি 6,000 টনে করতেছি, সংগ্রহ করতেছি। বাস্তবে তা না, এই 4,000 টনই চলে যাচ্ছে নদী, খাল, বিলে।
ফেলে দিচ্ছে ওরাই, ওদের কর্মীরাই। তাহলে তার ওই যে 10,000 মিলে যায়। আবার যখন তারা কোনো প্রকল্প গ্রহণ করে তখন কিন্তু বলে যে বর্জ্য 10,000 টন, উত্তর সিটি কর্পোরেশন বলে, দক্ষিণে বলে, কিন্তু যখন বাস্তবে সে কাজ করে তখন কিন্তু বলে। এটা সে আমাদেরকে এক ধরনের আমাদের সঙ্গে প্রতারণা করে, আমাদের সঙ্গে নাগরিকদের সঙ্গে। তার মতে ঘোষণা দিয়ে কাজ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ খালের জায়গাগুলো চিহ্নিত করা। খাল যদি আমি পুনরুদ্ধারকে ব্লু নেটওয়ার্ক যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের দেশে খালের মালিক কিন্তু অনেক সংস্থা। আগে ওয়াসা ছিল, এখন সিটি কর্পোরেশন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের খাল আছে, মানে অন্যদের খাল আছে, বিভিন্ন সংস্থা খালের নিয়ন্ত্রণে। তাহলে আমার যদি ব্লু নেটওয়ার্ক করতে চাই, তাহলে আমার খাল আর আরেকজনের খাল যদি মানে একই গতিতে বা একই ফ্রিকোয়েন্সি না চলে, তাহলে তার ব্লু নেটওয়ার্ক কাজ করবে না। তাহলে এই খালগুলি হয়তো একক সংস্থার অধীনে আনা দরকার প্রথমেই। তারপর হচ্ছে নেটওয়ার্ক বাস্তবায়নের জন্য প্রস্তুতি আগে গ্রহণ করা। তা আমি চাই ঘোষণা যেন ঘোষণাতে না থাকে। আমরা একজন নাগরিক হিসাবে, একজন পরিবেশ কর্মী হিসাবে আমার প্রত্যাশা হচ্ছে ঘোষণা যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে যেন সরকার কাজ করে। শুধু সরকার কিংবা প্রশাসন নয়, সচেতন হতে হবে সবাইকে। 24 জুলাই বিপ্লবের মতোই এগিয়ে আসতে হবে তরুণদের, তাহলে আসবে আসল সুফল। এটিএন বাংলা একের পর এক প্রতিবেদন করেছি আমরা এই খাল নিয়ে, কখনো রামচন্দ্রপুর খাল, কখনো নড়াই, মান্ডা কিংবা রূপনগর খাল। কিন্তু তারপরেও দখলদারিত্ব এবং প্রভাবশালীদের আঁচড় থেকে যেন মুক্তি মিলছে না। তবে বাংলাদেশের এই নতুন রূপে আশা দেখাচ্ছে 24 বিপ্লবী ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারের এবারের উদ্যোগে বাঁচবে ঢাকার মরা খালগুলো, এই চাওয়া সবারই। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 0131708 842। মনে রাখতে হবে, এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।